প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। চিলে কান নিয়ে গেছে। চিলের পিছনে দৌড়াইতে দৌড়াইতে 15 বৎসরের রাত কানারা এখন দিন কানা হয়ে পরিণত হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে যে আমূল পরিবর্তন হয়ে গেছে, বড় ধরনের রেভলিউশন হয়ে গেছে, পুরা রাজনীতির প্রেক্ষাপট পুরা ইউটার্ন নিয়ে এখন জনগণের রাজনীতি জনগণের কাছে ফিরে এসেছে। নাগরিকরা তার নিজস্ব সম্মানবোধ ফিরে পেয়েছে। সেই জায়গাটা খুঁজে বের করে আনতে বিএনপির কোনো বয়ানকারী নেই, বরঞ্চ বিরোধী দলও সেটা আর চোখে দেখছে না। কারণ আগে রাত কানা ছিল, রাতের অন্ধকারে তারা খুন, গুম, হত্যা, রাহাজানি, অপরাধ জগৎকে, মাদককে, অর্থ পাচারকারীকে, অর্থাৎ বাংলাদেশের রাত আর তারা যেসব দেশে অর্থ পাচার করত তখন সেই সব দেশে থাকতো দিন। এই রাতের অন্ধকারই তারা সেই সব দেশে টাকা পাচার করেছে। অর্থাৎ তখন তারা রাত কানা সেজে অবৈধ সরকারকে, অবৈধ কার্যক্রমকে বৈধতা দিয়ে গেছে। এখন তারা সেই রাত কানারা এখন দিন কানা হয়ে পড়েছে, যে দেশের রাজনীতির কোন কোন অঙ্গনে বড় ধরনের পরিবর্তন ঘটিয়ে ফেলেছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার উৎকৃষ্ট কিছু উদাহরণ আমি দিচ্ছি, যে তিনি যে প্রধানমন্ত্রী, একজন ব্যক্তি মানুষ হিসাবে এখনও রাষ্ট্রীয় কোনো ভূমিকায় নিজেকে এমনভাবে প্রতিস্থাপন করেননি। অর্থাৎ প্রতিশোধমূলক কর্মকাণ্ড, প্রতিহিংসামূলক কর্মকাণ্ড, রাজনীতিকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তৃতা বা পরাক্রমশালী হয়ে যাওয়ার, তার ক্ষমতাকে বিস্তৃত করা, কোনো জায়গায় তিনি নিজেকে নিয়ে সেভাবে উপস্থাপিত হননি। কর্মকাণ্ডের ভিতরেও সেটাকে উপস্থাপন করেননি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, তিনি নিজে হজের বিমানে গিয়ে সেখানে কথা বলেছেন হাজিদের সাথে। সম্প্রতি মালয়েশিয়ায় সাধারণ পাবলিক যে পরিবহন বিমান, সেটাতে চড়ে তিনি মালয়েশিয়া গেছেন। গুটি কয়েক একেবারে জেনুইন, যাদের দ্বারা স্বাক্ষরিত হবে ব্যবসা, শ্রমশক্তি, পারস্পরিক চুক্তি, মুক্তবাজার চুক্তি, শ্রমবাজারকে আরও উন্মুক্ত করে দেওয়া, বিভিন্ন বিষয় একেবারে যারা জেনুইন স্বাক্ষর করবেন কাগজপত্রে, তারা ছাড়া আর একটি লোকও তিনি নিয়ে যাননি। এবং বিমানে উঠে তাদের সাথে যে সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখিয়েছেন, তাদের সাথে স্বেচ্ছায় দাঁড়িয়ে সহাস্যে কথা বলে, তাদের কথা শুনে সেলফি তুলে দিয়ে যে ভ্রাতৃত্বের বড় একটি সম্পর্ক গড়ে তুলেছেন। ইভেন মালয়েশিয়াতে যাওয়ার পর আমি দেখলাম কুয়ালালামপুরে যে সেন্টারে, সেখানে তিনি বাংলাদেশি প্রবাসীদের সাথে যে আন্তরিকতা নিয়ে কথা বলেছেন। ইতিপূর্বে বাংলাদেশের এই 15 বৎসরের প্রধানমন্ত্রী একমাত্র ভারত ছাড়া আর কোনো দেশে তার যাওয়ার দুঃসাহসিকতা দেখাননি। অর্থাৎ তিনি নিজেকে এমনভাবে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন যে সসম্মানে বিদেশ ভ্রমণের পথ তার জন্য এতটা মসৃণ উন্মুক্ত ছিল না। দ্বিতীয় কথা, আমি যেটা দেশের বর্তমান পরিস্থিতির কথা বলছি, গতকাল ছিল 23 তারিখ, আজ 24শে জুন। এই 23 তারিখ, এই প্রেক্ষাপট যদি আওয়ামী লীগের জায়গায় থাকতো তাহলে কি হতো? 3 জন পুলিশ, 10 জন যুবলীগ ছাত্রলীগের লোক হেলমেট মাথায় দিয়ে লাঠি হাতে করে নিজেরাই যে কোনো ধরনের ক্রাইম তৈরি করত, গাড়িতে আগুন দিত, ভাঙচুর করত, হাজার হাজার বিএনপির কর্মী নেতাদের নামে হামলা মামলা চালাইতো, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালাইতো, তাদের বাড়িতে হামলা চালাইতো, তাদের স্ত্রী সন্তানদের নাজেহাল করতো, বৃদ্ধ বাবা মাকে মাজায় দড়ি রশি বেঁধে থানায় নিয়ে আসতো। থানার প্রসঙ্গ যেহেতু আসলো, আপনারা ইতিপূর্বে এর ভিতরেই লক্ষ্য করেছেন। আমি এটাকে নিয়ে দুষ্কৃতিকারীদেরকে উৎসাহ দিচ্ছি না বা আইন শৃঙ্খলা বাহিনীকে ছোট করে দেখছি না, কিন্তু এখন যে 15 বছর আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বিএনপির কর্মী বা সাধারণ নাগরিক মারা গেলে সেই পুলিশকে উৎসাহিত দেওয়া হতো, তাকে প্রমোশন দেওয়া হতো, তাকে ভালো জায়গায় বদলে দেওয়া হতো, তাকে রাষ্ট্রীয় মেডেল দেওয়া হতো, তাকে মন্ত্রী প্রতিমন্ত্রীদের সাথে এনে মিডিয়ার সামনে খুব বড় ধরনের
কাজ করেছে এমনভাবে উপস্থাপন করা হতো। কিন্তু এই 4 মাসের সরকার, যেখানে কোনো সাধারণ নাগরিক আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিগৃহীত হয়েছেন, মারা গেছেন বা অত্যাচারিত হয়েছেন, সেটা সরকারিভাবে নিরীক্ষার আওতায় নিয়ে এসেছে এবং ওই পুলিশের বিরুদ্ধে সঠিক তদন্ত হচ্ছে যে এটা কতটুকু নির্যাতনতা ছিল, নাগরিকের দোষ ছিল নাকি আইনশৃঙ্খলা বাহিনী আইনকে অতিরঞ্জিতভাবে নাগরিকদের সাথে সেই আগের মতোই তাদের আচরণের যে কার্য প্রণালী ছিল সেটাই ব্যবহার করে যাচ্ছে। পুলিশের নামে মামলা হচ্ছে, কেস হচ্ছে, তদন্ত হচ্ছে, উল্টো নাগরিককে তার সম্মান ফিরিয়ে দেওয়া হচ্ছে। তবে এটাও ঠিক সেই সাথে একজন নাগরিকেরও উচিত তার রাষ্ট্রে নিয়োজিত শৃঙ্খলা বাহিনীর সদস্যকে রাষ্ট্রীয় প্রতিনিধি হিসাবে সম্মান দেখানো, সম্মান করা এবং তার উপর অর্পিত দায়িত্বের প্রতি সম্মান দেখানো এবং সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে সহায়তা করা। সেটা কিন্তু নাগরিকের অধিকার, এবং নাগরিক যদি স্বমহিমায় সম্মানে বোধ করেন তাহলে সেটাই তার জন্য প্রয়োজন। সেই সাথে একজন আইন শৃঙ্খলা বাহিনী তার দায়িত্বের ভিতরে থেকেই যতটুকু নাগরিককে সেবা দেওয়া যায় তার ভিতরেই সীমিত রাখেন। তিনি যেন অতিরঞ্জিতভাবে নাগরিকের উপরে চড়াও না হয়ে পারেন টু পাইস কামানোর জন্য। রাষ্ট্র কিন্তু সেই জায়গাটা তৈরি করে দিয়েছেন। যেটা বলছিলাম, এখন কিন্তু সেই হেলমেট বাহিনী নাই। যেভাবে বিএনপির অফিসে হামলা হতো, ভাঙচুর হতো, এখন কিন্তু গতকাল যেটা হবার কথা ছিল বিএনপি কর্তৃক সংগঠিত করে আওয়ামী লীগকে দোষ দেওয়ার, কোথাও কি কোনো অঘটন বিএনপি দ্বারা সংগঠিত হয়েছে? না, হয়নি। তারেক রহমানের নেতৃত্বের যে বিএনপি, সেই বিএনপি এই ধরনের অরাজনৈতিক কর্মকাণ্ড করে দেশে আর বিশৃঙ্খলা তৈরির কোনো সুযোগ দেবেন না। এই যে রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের আমূল পরিবর্তন এসে গেছে মাত্র 4 মাসে, সময়ের প্রয়োজন। এখনও যে আমি বলবো না যে সে 100% জায়গায় ফিরে এসেছে, সময় লাগবে। 50 বছরের আবর্জনা, মাত্র বিএনপির ক্ষমতায় থাকার বাইরে যে সময়টুকু ছিল আওয়ামী লীগ বা জাতীয় পার্টির সময়, তারা যে ভারতমুখী হয়ে দেশের অভ্যন্তরে রাজনৈতিক প্রেক্ষাপটকে এমনভাবে দুর্বৃত্তায়নের প্রশ্রয় দিয়ে নাগরিক জীবনের ভিতরে দুর্বৃত্তায়নকে সাংবিধানিক কাঠামোতে ঢুকিয়ে দিয়েছে, যে সেটা জনগণ এইভাবেই বিশ্বাস করে নিয়েছে যে রাজনীতিটাই হলো দুর্নীতি করবার জন্য, ঘুষ বাণিজ্য করবার জন্য, আধিপত্য বিস্তার করে চাঁদা তোলার জন্য। একেবারে আওয়ামী লীগ বদ্ধমূলভাবে জনগণের মানসিকতার ভিতরে সেই জায়গাটা তৈরি করে দিয়ে গেছে, ঢুকিয়ে দিয়ে গেছে। প্রশাসনের ভিতরে আমলাদেরকে ভিতরে 10%, 5%, 2%, এটা আওয়ামী লীগের দ্বারা এই জায়গাগুলো একবার ওপেন সিক্রেট করে দিয়ে গেছে। কিন্তু দোষ হয় তারেক রহমানের। এই যে দোষ হওয়ার কারণ হলো বিএনপিতে ভালো রেজিম তৈরি করতে পারে না, বয়ান তৈরি করতে পারে না তারা। বিএনপির যে ক্লিন ইমেজের রাজনীতির যে প্রেক্ষাপটগুলো, যেটা জিয়াউর রহমান তাদের হাতে তুলে দিয়ে গিয়েছিল, সেই জায়গাটাতে বিএনপির সেই খুব দক্ষ নেতা, দক্ষ কর্মী বা যাদের ভিতরে জ্ঞান আছে, পরিশুদ্ধ পরিমাপ মতো তাদের ভিতরে যে জানা, অর্থাৎ এটাকে আমি কি বলতে পারি, যে রাজনীতি নিয়ে তাদের যে জ্ঞান অর্জন করা, অর্থাৎ জিয়াউর রহমানের একটি ফাউন্ডেশন ছিল যেখানে আমি শুনতাম ওইখানে নাকি জিয়াউর রহমানের যে রাজনীতি বা জীবনে নিয়ে আলোচনা পর্যালোচনা হয়। কিন্তু আমি এই বিএনপির এই ধরনের মিটিংয়ে এগুলো দেখি না। সমালোচনা মানে তাকে নিয়ে, তার কর্মকাণ্ড নিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে জানাইতে, বোঝাইতে, শিখাইতে, আদর্শগুলো তাদের ভিতরে ঢুকাইয়ে দিতে সেই চেষ্টাটা করা হয় না। যারা মঞ্চে থাকে তাদের গুণগান গাইতে গাইতেই, গীত গাইতে গাইতে শেষ করে ফেলে। এই জন্য বিএনপির প্রকৃতপক্ষে বর্তমান তারেক রহমান কোন কোন জায়গাগুলোতে হাত দিয়েছেন, যিনি নিজের ব্যাগ নিজে ঘাড়ে করে হেঁটে চলে যাচ্ছেন, এমপিদেরকে বলছেন সংসদ চলছে আপনারা এইখানে কি করেন, আপনাদের কাজ নাই। এই যে জায়গাগুলো তৈরি করা, সচিবদেরকে তিনি নিয়মিত অফিসে ঢোকাবার জন্য মুখে বলছেন না, নিজে সশরীরে অফিসে গিয়ে হাজির হয়ে যাচ্ছেন। কিন্তু বাংলাদেশে এখন যারা
জেলা প্রশাসকের দায়িত্বে আছেন বা বিএনপির রাজনৈতিক অবকাঠামোর ভিতরে দায়িত্বে আছেন, তারা কয়টা 12টা একটাই অফিসে যায় না, তাদের খুঁজেও পাওয়া যায় না ফোন করে কোন এলাকায় কী হচ্ছে। উদাসীনতা, এই জায়গাগুলো বিএনপি নেতা তারেক রহমান তার নেতাকর্মীদেরকে কি শেখাতে চাচ্ছে, এই বোধটা তাদের ভিতরে আসছে কিনা, বা সেই বয়ানগুলো জনসাধারণের মাঝে তুলে ধরবার যে দক্ষতা ক্ষমতার প্রয়োজন, সেই ধরনের নেতাও খুব সংকটে দুর্ভিক্ষে ভুগছে বিএনপি। কিন্তু বিএনপির রাজনীতিতে যে আমূল পরিবর্তন অলরেডি একেবারে তৃণমূল থেকে শুরু করে অফিস আদালত পর্যন্ত ঘুষ বাণিজ্য আমি আছে, খুব কমে আসছে, এটা বলতে পারছি না যে নেই, কমে আসছে। চাঁদাবাজি হচ্ছে কিন্তু সেটা সীমিত আকারে, একদিনেই দুষ্কৃতকারীরা উঠে যাবেন, অর্থাৎ যারা ব্যবসায়িক মাইন্ড নিয়ে চাঁদাবাজের মাইন্ড নিয়েই বিএনপির ভিতরে আছেন বা বিএনপির নেতা হয়ে গেছেন, রাতারাতি সমস্ত কিছু সংশোধন করে আনা সম্ভব না। কিন্তু এটা তো ঠিক যে আমি যেগুলো উল্লেখ করেছি এই জায়গাগুলো একেবারে পরিশুদ্ধভাবে পরিবর্তন করা সম্ভব হয়ে গেছে। সবচেয়ে আন্তর্জাতিকভাবে যে রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তনে এসেছে সেটা হলো ভারতের সমস্ত কিছুকে অগ্রাহ্য করে বাংলাদেশের সরকার প্রধান যে বিদেশ সফরে বের হয়েছেন, মালয়েশিয়া হয়ে চীনে, এবং তিনি চীনে আছেন। আমি আরেকটা ভিডিও বানাবো, চীন সরাসরি ভারতকে বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে তাদের যে অভ্যন্তরীণ কার্যকলাপগুলো চলছে, তারা যে চুক্তিতে আবদ্ধ হয়ে ভবিষ্যৎ রাজনীতির পথ উন্মুক্ত করছে, সেটা নিয়ে ভারত যেন বাড়াবাড়ি না করে, নাক গলায়। সরাসরি চীন ভারতকে এ ধরনের, আমি হুঁশিয়ারি বলবো না, তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। সতর্কর ভিতরেই অনেক কিছু আছে, ভারত যদি সেটা বুঝতে পারে। যদিও শুভেন্দুর সেই আনলিমিটেড বক্তব্য এখনও কন্ট্রোলে আসেনি, এবং বাংলাদেশের অভ্যন্তরে তারা যে ধরনের বিশৃঙ্খলা তৈরি করার ষড়যন্ত্রে লিপ্ত, চিন্তা করতে হবে সরকারের অবস্থানকে। সরকার কিন্তু এখনও সেই ছাত্রলীগের মতো, স্বেচ্ছাসেবক লীগের মতো ওয়াইদুল কাদের যেভাবে লেলিয়ে দিত, এর জন্য আমাদের ছাত্রলীগই যথেষ্ট, ঘূর্ণিঝড়ের জন্য ঠেকে দিতে আমাদের ছাত্রলীগই যথেষ্ট, এই ধরনের বক্তব্য বিএনপি থেকে, তারেক রহমান থেকেও আসছে না, ফখরুল ইসলাম থেকেও আসছে না, বা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন কাদের অন্য জায়গায় যাই বলুক, এখনও বিএনপির তরুণ সমাজকে কারোর মুখোমুখি দাঁড় করিয়ে দেয়নি। রাষ্ট্রীয়ভাবে সেটাকে দৃঢ়তার সাথে চ্যালেঞ্জে নিচ্ছে এবং সেটাকে ওভারকাম করছে কূটনৈতিকভাবেই, দাপ্তরিকভাবেই। এইটাই হলো রাজনীতিতে বড় পরিবর্তন ঘটিয়ে ফেলেছে বিএনপি। কথায় কথায় রাস্তায় নামিয়ে দিয়ে মিছিল মিটিং করা থেকে বিরত রেখে রাজনীতিকে রাজনীতির হিসাবে টেবিলে ফেলে পররাষ্ট্রনীতির ভিতরে এনে কূটনৈতিক সিস্টেমে যেভাবে আন্তর্জাতিক আইনের ভিতরে থেকে সকল সমস্যার সমাধান করা যায়, সেই পথে বিএনপি রাজনীতি করছে বা এগিয়ে যাচ্ছে। এইটাই হলো রাজনীতির মাঠের প্রেক্ষাপটের সবচেয়ে বড় ধরনের আমূল পরিবর্তন। এই পরিবর্তনটাই দেশের জনগণ চাচ্ছিল, রাষ্ট্রের সময় উপযোগী এটি পদক্ষেপ। এটি দেশকে একটি শক্ত পিলারের উপরে দাঁড় করিয়ে নেবেন এইভাবে যে কূটনৈতিক তৎপরতা সঠিকভাবে বাংলাদেশে চালু হয়েছে। আগে তো কোনো কূটনৈতিক তৎপরতাই ছিল না, একজন প্রধানমন্ত্রী যেটা বলতেন সেটাই সব কিছু, তার পিছনে সবাই দৌড়াইতেন। কিন্তু তারেক রহমান সেই জায়গার থেকে বের হয়ে রাজনীতিতে তার পরিক্রমাকে বিস্তৃত করেছেন। প্রতিটি কর্মক্ষেত্র যার যার জায়গা থেকে কাজ করার পথ বাতলে দিয়েছেন, সে সেই পথে কাজ করে, অর্থাৎ রাষ্ট্র যে যান্ত্রিক যে যন্ত্রগুলো সেটি আবার সুচারুভাবে কার্য পরিক্রমার ভিতরে চলমান হয়েছে, যন্ত্রগুলো আবার গিয়ার আপ করা হয়েছে। এই গিয়ার আপই, রাষ্ট্রের এই গিয়ার আপই একটি সরকারকে শক্তিশালী করে তোলে, জাতীয় পর্যায়ে নাগরিকদেরকে সাহসী, সম্মানী এবং নিজেদের দায়িত্ব বোধ জাগ্রত করে। জনগণ, নাগরিকরা এখন বুঝবে যে তারা দেশের নাগরিক। যেখানেই যাবে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে অফিস আদালত
যেমন তাদেরকে নাগরিক হিসাবে সম্মান করবে, ঠিক তেমনি রাষ্ট্রীয় প্রতিনিধি হিসাবে যেন একজন সরকারি কর্মকর্তা কর্মচারীরা নিজেদের সততার মাধ্যমে ওই নাগরিককে বোঝাতে চেষ্টা করবে, আমরা তোমাদের সেবক, আমরা তোমাদের প্রভু নয়। আইন শৃঙ্খলা বাহিনী প্রভু নয়, সেবক। জেলা প্রশাসকরা রাষ্ট্রের উন্নয়নের আর্থিক যে চ্যানেল সেটাকে চালু রাখবে, সেটাকে অগ্রযাত্রার অগ্রণী ভূমিকা হিসাবে দায়িত্ববোধের ভিতরে এনে সরকারকে পূর্ণাঙ্গ সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রের উন্নয়নে তাদের ভূমিকা রাখবে। তারা 10%, 5% ইউনো সাহেবরা প্রজেক্ট আটকায় না, আটকাবে না। রাজনীতির নেতারা যদি সৎ থাকে, আমলারা সৎ থাকবে। তারেক রহমান এইটা বোঝাইতে চেয়েছেন। রাজনৈতিক নেতাদেরকে সৎ হইতে হবে, সৎ থেকে পয়সার হিসাব, প্রশাসনের যেসব অ্যাঙ্গেলে কাজ হচ্ছে সেটা যেন সঠিক জায়গায় প্রয়োগ হয়। অর্থাৎ নিজে চুরি করলে কাউকে দিয়ে চুরি করার সুযোগ করে নিতে হবে। নিজে চুরি বন্ধ হলে সমস্ত জায়গায় চুরি বন্ধ হবে। তারেক রহমান এই জায়গাটা বোঝাতে চেয়েছেন। এই যে প্রধানমন্ত্রীর ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিয়ে কথা যেটা হচ্ছিল, আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন তারেক রহমান কিন্তু ক্ষমতার শীর্ষে নিজেকে অবতীর্ণ করেননি। তিনি ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে দিয়েছেন। মন্ত্রণালয় যার যার দায়িত্ব পালন করবার জন্য তিনি প্রসার দিচ্ছেন। আগে যেমন সব মন্ত্রী, সব আমলা, সব এমপি, সব রাজনৈতিক নেতারা প্রধানমন্ত্রী কেন্দ্রিক ছিলেন। এখন সেটাকে ডাইভার্ট করে প্রধানমন্ত্রী চাচ্ছেন আমি কেন্দ্রিক নই, আমি ব্যক্তি কেন্দ্রিক নই, আমি প্রধানমন্ত্রী কেন্দ্রিক রাষ্ট্র চলবে না। যার যার জায়গায় কাজে ছুটে যেতে হবে, যার যার মন্ত্রণালয়ের দায়িত্ব সেই বুঝে রাষ্ট্রের কাজে নিয়োজিত থাকতে হবে। যদি আপনি রাষ্ট্রের কোষাগার থেকে বেতন নিয়ে থাকেন, আর্থিক সুবিধা নিয়ে থাকেন, রাষ্ট্রের হয়ে কাজ করুন। এই যে আমূল পরিবর্তন তারেক রহমান ইতিমধ্যে সূচিত করেছেন, এই আমূল পরিবর্তনটাই একদিন বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করবে, অর্থ পাচার রোধ করবে, আমলাদেরকে দুর্নীতির থেকে রাষ্ট্রীয় সেবার পথে টেনে তুলবে এবং এই পরিক্রমার ভিতরে থেকেই রাজনৈতিক অঙ্গন চাঁদাবাজদের হাত থেকে যেমন পরিত্রাণ পাবে, আধিপত্য বিস্তারদের সেই মারামারি, হট্টগোল, খুনোখুনি, রাহাজানির জায়গা থেকে ক্লিন ইমেজের প্রকৃতপক্ষে রাজনৈতিক ব্যক্তিত্বের উন্মেষ ঘটাতে সহযোগিতা করবে। এখন যারা চিল্লাচ্ছে আমরা এখনও সেই পৌরাণিক ধারায় সংস্কার চাই, সংস্কার চাই, সংস্কার চাই, কী সংস্কার চাই, কোন জায়গাটাতে চাই, সেই জায়গায় কোন অবস্থায় আছে সেইটা দেখুন। ঢাকা ভার্সিটির শিক্ষক আজকে সকালেও আপনারা যদি নিউজ দেখেন, ঢাকা ভার্সিটির 4 জন শিক্ষক, 3 জন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অর্থাৎ যে যেখানেই দুর্বৃত্তের ভিতরে ঢুকছে, শাহ আলম সাহেবের পুত্রদের নামে সেসব ইউনিয়ন, সেই সব থানার নাম পরিবর্তনের গণভোট চলছে। ফরিদপুরে ডিবি পুলিশের হাতে থাকা, ডিবি পুলিশের অফিসে অ্যারেস্ট থাকা অবস্থায় একজন মারা গেছে, সেখানে তদন্ত হয়েছে, ডিবি পুলিশের নামে মামলা হয়েছে। খুঁজে দেখুন কোথায় কোথায় কী হচ্ছে। আপনারা কোন জায়গাটার পরিবর্তন চাচ্ছেন, সে জায়গা পরিবর্তন হয়ে গেছে। শুধু পুস্তক ভিত্তিক জ্ঞান, লব্ধ জ্ঞানী হলেই হবে না, আপনাদের ফিজিক্যালি জ্ঞানী হইতে হবে। শুধু ওই কখর থেকে শুরু করে আপনার ওই সর্বশেষ সূত্র নিয়ে সার্টিফিকেটগুলো নিয়ে এসে মাথার ভিতরে শুধু ওই সার্টিফিকেটে ঘুরলে হবে না। ফিজিক্যালি দেখতে হবে কোন জায়গায় সংস্কার চান, সেই জায়গাটা বর্তমানে এই 4 মাসের সরকারের কতটুকুন পরিবর্তন আনতে সক্ষম হয়েছে, তাহলেই আপনার ভিতরে জাগ্রত হবে প্রকৃতপক্ষেই সেই সব জায়গাগুলো সংস্কার হয়েছে কি না। 15 বছর যারা রাত কানা ছিল, এখন তারা দিন কানা হয়ে থাকলে চলবে না। চোখ খোলেন, এখনও তো আমি দেখছি আমার চোখের সামনে আমলিগের পুরনো প্রজেক্টের যেসব কন্ট্রাক্টরগুলো ছিল, পুরনো কন্ট্রাক্টর যারা কাজ করছে, এখনও সেই 10%-এর টাকা গোপনে হাতের ভিতর করে নিয়ে এসে আমলিগদের জেলা পর্যায়ের নেতাদের হাতের ভিতর ঢুকিয়ে দিয়ে যাচ্ছে। অস্বীকার করতে পারবেন? তাদেরকে তো পরিবর্তন করা হয়নি। কিন্তু যদি বর্তমান প্রজেক্ট যাদের হাতে আসবে তাদের থেকে বিএনপি সেই 20%, 10%-এর সুযোগ যেন আর না ভোগ করতে পারে, তারেক রহমানের সেদিকে দৃষ্টি আছে। অর্থাৎ তিনি নিজে প্রজেক্টগুলো এমনভাবে পর্যবেক্ষণ নিরীক্ষণ করে অর্থ বরাদ্দ দিয়েছে যে ঠিক প্রজেক্টের যে অর্থই প্রয়োজন সেটাই বরাদ্দ হয়েছে, অতিরিক্ত নয় যে আমার দলের লোকজন
বা চেয়ারম্যান সাহেবরা, জেলা প্রশাসক সাহেবরা, এমপি সাহেবরা 10%, 20%, 5%, জিডিসি সাহেবরা, ইউএনও সাহেবরা, এলজিডির ইঞ্জিনিয়ার সাহেব 20%, সেই ভাগ বাটোয়ারার রাজনীতিতে অনেক পরিবর্তন হয়ে গেছে। যদি সেগুলো আপনাদের বোঝার ক্ষমতা থাকে, ধরে নিজের মেধার ভিতরে ঢুকিয়ে ভাববার ক্ষমতা থেকে থাকে। অতএব চিলের পিছনে না দাঁড়িয়ে রাজপথেই হাত উঁচু করে চিল্লানোর থেকে বিরত থেকে যে জায়গাটা পরিবর্তন চান, সে ফিজিক্যালি সেই জায়গাটা যেয়ে আপনি আপনার অবলোকভাবে দৃষ্টিতে আনুন, দেখুন সেখানে পরিবর্তন হয়ে গেছে। আসসালামু আলাইকুম।